আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি কিডস ক্রিয়েশন টিভির আয়োজন শিশুদের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান কিডস হেলথে। আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানে বিভিন্ন স্বাস্থ্য সমস্যা নিয়ে আলোচনা করি এবং আপনাদের প্রশ্নের উত্তর দেই। আজ আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে এসেছেন ডক্টর নাসরিন আক্তার কাকলি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, হেমাটোলজি বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ ম্যাম, আমাদের মাঝে আপনাকে স্বাগত জানাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম ওয়ারহমতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনারা জানেন যে আমরা এখন শিশুদের বিভিন্ন স্বাস্থ্য সমস্যা নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা এই অনুষ্ঠানের মাধ্যমে উপকৃত হবেন। তাহলে আমি সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি। ম্যাম, তাহলে প্রথমে আপনার কাছে আমি জানতে চাই যে শিশুদের রক্ত স্বল্পতা বলতে কী বোঝায়? ধন্যবাদ তোমাকে প্রশ্নের জন্য। আসলে শিশুদের রক্ত স্বল্পতা অথবা আমরা যে কমন আমরা জানি যে অ্যানিমিয়া, এটা হচ্ছে আমাদের শরীরে যে হিমোগ্লোবিন, লোহিত রক্তকণিকার একটা উপাদান হচ্ছে হিমোগ্লোবিন, এটার মাত্রাটা হচ্ছে কমে যাওয়াকেই আমরা অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা বলি। এটা হচ্ছে এইজ অ্যান্ড সেক্স, আমরা বলি যে বয়স এবং সেক্স অনুযায়ী এটার তারতম্য হতে পারে। হিমোগ্লোবিনের মাত্রাটা কমে যায় বয়স অনুযায়ী এটার একটা নির্দিষ্ট মাত্রা রয়েছে। ধন্যবাদ। এখন রক্ত স্বল্পতা কত প্রকার ও কি কি? আচ্ছা, আমরা যদি অ্যানিমিয়ার ক্ষেত্রে আমরা যদি বলতে চাই যে একটা মানুষের নর্মাল হিমোগ্লোবিন আমরা যদি বলি 12-র উপরে থাকলে ভালো হয়। শিশুদের ক্ষেত্রে হচ্ছে এক একটা মাত্রা রয়েছে। 17 হচ্ছে নবজাতক শিশুর জন্য, কোনো শিশুর জন্য হচ্ছে 13-14, হ্যাঁ, এবং স্কুল গোয়িং একজন চিলড্রেনের জন্য 12-র উপরে থাকা দরকার আছে। এখন কোনো কারণে রক্ত স্বল্পতা হচ্ছে বা রক্ত শূন্যতা হচ্ছে, সেটাকে আমরা প্রকার অনুযায়ী আমরা ভাগ করতে পারি। তার মধ্যে একটা হচ্ছে আমরা বলি হচ্ছে পুষ্টি মানে জনিত, যেটা খাদ্য নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি, সেটা এক ধরনের, সেটা যেমন আমরা আয়রন, ভিটামিন ডি, B12, ফলিক অ্যাসিড, যেগুলো হচ্ছে হিমোগ্লোবিনের জন্য কাঁচামাল, এগুলোর ঘাটতি হলে রক্তশূন্যতা হয়ে থাকে। এছাড়া যদি আমাদের যে শরীরে যে অস্থিমজ্জা বা বোন ম্যারো, যেটা থেকে আমাদের এই রক্ত উৎপাদন হচ্ছে, সেই বোন ম্যারোতে যদি কোনো রকম ঘাটতি থাকে, তাহলে সেই ঘাটতির জন্য দেখা যায় যে অ্যানিমিয়া হয়। একটা হচ্ছে ফেইলুর হয়ে যায়, মানে কাজই করছে না, সেটা একরকম, সেটাকে আমরা বলি অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। যদি বোন ম্যারো ঠিকই উৎপন্ন হচ্ছে কিন্তু খুব দ্রুত ডিস্ট্রাকশন হয়ে যাচ্ছে, যেটার কারণে আমরা বলি যে আমাদের যেটা হয় ব্লাড ক্যান্সার, লিউকেমিয়া, হ্যাঁ, এই ধরনের সমস্যা হতে পারে। আর আরেকটা যেটা আমরা বলি হচ্ছে দ্রুত রক্তটা ভেঙে যায়, এটাকে আমরা বলি হচ্ছে হেমোলাইটিক অ্যানিমিয়া। তো আমাদের দেশে হচ্ছে বেশিরভাগ হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে বা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, এটা খুব কমন। জি, এখন আমরা রক্ত স্বল্পতার লক্ষণগুলো কিভাবে বুঝতে পারি? আচ্ছা, এটা খুব ভালো প্রশ্ন। এটা আসলে আমরা আসলে রক্ত স্বল্পতার এই লক্ষণগুলো, এগুলো আসলে বাচ্চাদের তো সবাই বলতে পারে না। অনেক সময় দেখা যায় যে বাবা মাকে বুঝে নিতে হয়। দেখা যায় যে একজন বাচ্চা ফ্যাকাশে হয়ে যাচ্ছে, তারপরে হচ্ছে তার যে নিয়মিত যে যার খাদ্য অভ্যাস, সে ঠিক মতো খাচ্ছে না, তারপরে খুব নেতিয়ে পড়ছে, তার সেই স্কুলে যাচ্ছে কিন্তু স্কুলে তার মনোযোগিতা থাকছে না, তারপর শক্তি কমে যাচ্ছে, কেউ কেউ এসে বলছে যে তার গ্রোথটা ঠিক মতো হচ্ছে না। বাচ্চা যেভাবে তার গ্রোথটা হওয়া দরকার বয়স অনুযায়ী, যে আমরা বলি যে মাইলস্টোন অফ ডেভেলপমেন্ট, সেটা ঠিক মতো হচ্ছে না। এছাড়া কোনো বাচ্চার খুব মেজাজ খিটখিটে হয়ে যায়, হ্যাঁ, কিছু বললে সে খুব ইরিটেবল আচরণ করছে। এছাড়া কোনো বাচ্চা মা এসে কমপ্লেন করে তার ঘুম কম হয়। আবার কোনো বাচ্চার দেখা যায় যে সে একটু হাঁটলেই তার যে পারফরমেন্স ছিল, খেলাধুলা করতো, সেটাও কমে যাচ্ছে। আবার একটু সিঁড়ি দিয়ে ওঠানামা করলে অথবা একটু দৌড়ালে সে খুব হাঁপিয়ে যাচ্ছে। এই লক্ষণগুলো দেখে বুঝে নেওয়া যায় যে তার হয়তো রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া হয়েছে। এখন আমার প্রশ্ন হচ্ছে ম্যাম, কোন বয়সের শিশুরা বেশি ঝুঁকিতে পড়ে? আচ্ছা, এটাও যেটা হয় যে আমরা
একদম জন্ম থেকেও একটা বাচ্চার কিছুদিন পরেই সে অ্যানিমিয়া নিয়ে আসতে পারে। এছাড়া দেখা গেছে যে 6 মাস বয়সের থেকে 2 বছর এবং কোনো কোনো ক্ষেত্রে বলা হয়েছে 5 বছর পর্যন্ত বাচ্চারা ঝুঁকিতে থাকে। কারণ কি, এই সময় হচ্ছে ব্রেইন ডেভেলপমেন্টের একটা টাইম, এবং এই সময়টায় দেখা গেছে যে একটা বাচ্চা 6 মাসের পর যখন মায়ের দুধ থেকে সে অন্যান্য যে ফিডিং সেটাতে যখন আসে, তখন ওই পর্যাপ্ত যদি ফিডিংটা তার না হয়, তাহলে ঘাটতি হলে তার অ্যানিমিয়া দেখা দিতে পারে। ম্যাম, তাহলে বাচ্চাদের রক্ত স্বল্পতার কারণগুলো কি কি হতে পারে? আচ্ছা, বাচ্চাদের রক্ত স্বল্পতার কারণ, যেহেতু একটা বাচ্চা সে অনেক সময় দেখা যায় যে এই যে মার বুকের দুধটা যখন ছেড়ে দিল, তার যে কমপ্লিমেন্টারি ফিডিংটা, এই ফিডিংটায় অনেক সময় দেখা যায় যে শুধুমাত্র সে হয়তোবা গরুর দুধ দিয়ে তাকে শুরু করছে, অথবা সুজি দিয়ে শুরু করা হচ্ছে, এবং অথবা ভাত দেয়া হচ্ছে যেটার মধ্যে সব উপাদান নেই। তখন দেখা যায় যে এটার জন্য অনেক সময় আয়রনের ঘাটতি হয় এবং অন্যান্য মাইক্রোনিউট্রিয়েন্টসের ঘাটতি হয়, সেটাতে হতে পারে। এছাড়া আমাদের দেশে আরেকটা কমন হচ্ছে হুকম ইনফেস্টেশন বা গুড়া কৃমি, যেটাকে আমরা বাংলায় বলি, সেটা একটা। এছাড়া কিছু ক্রনিক ইনফেকশন আছে। হ্যাঁ, একটা বাচ্চা যদি ক্রনিক ইনফেকশনে ভুগে তাহলেও হতে পারে। আবার প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন যেটা বলা হয়, যে তার প্রোটিনেরও ঘাটতি হচ্ছে, আবার সাথে সাথে তার আয়রনের ঘাটতি এবং অন্যান্য ঘাটতি হয়ে বাচ্চা খুব বেশি দেখা যায় যে লিথার্জিক হয়ে যাচ্ছে, এরকম ক্ষেত্র হতে পারে। বাট এগুলো হচ্ছে আমাদের দেশের জন্য বেশি কমন। জি ম্যাম, ইউটিউবে আমাদের একটি প্রশ্ন এসেছে যে বাচ্চাদের রক্ত স্বল্পতা হলে সেই ঘাটতিটা কিভাবে পূরণ করতে হবে? আচ্ছা, এই ক্ষেত্রে খুব ভালো, মানে তোমাদেরও নিশ্চয়ই অনেক সময় তোমাদের ফ্রেন্ডরা বা দেখা যায় যে এই প্রশ্নটা করে থাকে। বা এই ক্ষেত্রে কিন্তু বাচ্চা বলতে কিন্তু হেলথ অর্গানাইজেশনের WHO-তে বলা হয় কিন্তু 16 বছর 18 বছর পর্যন্ত সবাই কিন্তু শিশু। সেই হিসেবে অ্যাডোলেসেন্ট যারা, তাদের ক্ষেত্রেও কিন্তু একই প্রশ্ন, যে তাদেরও কিন্তু অ্যানিমিয়া হতে পারে। তাহলে এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমাদেরকে প্রথমেই হচ্ছে আমাদের লক্ষণগুলো বুঝতে হবে, এবং এই ক্ষেত্রে আসলে যখন লক্ষণগুলো দেখা যাবে তখন উচিত বাবা মার ডাক্তারের কাছে মানে নিয়ে যাওয়া, বাচ্চাকে শরণাপন্ন হওয়া, এবং সাথে সাথে আমাদেরকে যেটা করতে হবে যে তার যে ফিডিং যে হিস্ট্রিটা নিতে হবে, যে সে কী ধরনের খাবার গ্রহণ করছে, তারপরে হচ্ছে তার ঠিকমতো খাবারের যে উপাদানগুলো সেগুলো সে সঠিক যে মান অনুযায়ী সে খাচ্ছে কিনা, এটা একটা। তারপরে হচ্ছে তার সাথে সাথে সাপ্লিমেন্ট ফুড যেগুলো, যেমন আয়রনের ঘাটতি হলে আয়রনটা দেয়া, যদি তার হুকম ইনফেস্টেশন থাকে তাহলে সে আদৌ কৃমির ওষুধ খাচ্ছে কিনা সেটা খাওয়ার জন্য তাকে উৎসাহিত করা, এবং সাথে সাথে যে সচেতনভাবে তাকে যে তার খাবারের যে ঘাটতিগুলো সেটাকে পূরণ করার জন্য একটা হেলদি লাইফ মেনটেন করতে হবে, এবং বাচ্চার ক্ষেত্রে হোক বড়দের ক্ষেত্রে হোক খাবারটা সুষম হতে হবে। জি জি। তাহলে ম্যাম, ছেলে ও মেয়েদের মধ্যে কারা বেশি রক্ত স্বল্পতায় আক্রান্ত হবে? আচ্ছা আচ্ছা, এই ক্ষেত্রে তোমার কি মনে হয়, আমরা আমরা যখন দেখি যে এটা কি বুঝতে পারো কিছু, যে কে বেশি আক্রান্ত হচ্ছে? আমি জানি না, কারণ ছেলে আর মেয়েরা তো সব শিশু হতে পারে। শিশু হতে পারে, হ্যাঁ। যে এইটার জন্য আমাদের দেখা গেছে যে এই ক্ষেত্রে শিশু বয়সের ছেলে মেয়ে দুইজনই আক্রান্ত হতে পারে। যখন একটা অ্যাডোলেসেন্ট গার্ল, তার হচ্ছে কি সাথে সাথে তার গ্রোয়িংটা বেশি হচ্ছে, হ্যাঁ, সেই ক্ষেত্রে অনেকের একটু আর্লি দেখা যায় যে পিরিয়ডটা শুরু হয়, কোনো কোনো বাচ্চা 10-12 বছর বয়সে হয়, তার ব্লিডিং বেশি হয়, হ্যাঁ, এসব কারণে, অথবা তার একটা ক্রনিক ইনফেকশন থাকে। কোনো কোনো মেয়েদের ক্ষেত্রে এটা বলা হয় যে বাচ্চাদের ক্ষেত্রে গার্লদের বেশি মানে অ্যানিমিয়াটা দেখা যায়, এবং অ্যাডাল্টেও ফিমেলদের বেশি দেখা যায়। এবং আমাদের দেশে তো দেখা যায় যে বাচ্চাদের ক্ষেত্রে মেয়েরা একটু নিগৃহীত থাকে অনেক সময়, সেটা একটা কারণ। ম্যাম, আপনার কাছে আমি জানতে চাই যে আমাদের দেশে শিশুদের মধ্যে রক্ত স্বল্পতা এত বেশি কেন ঘটে থাকে? আচ্ছা, আমাদের দেশে একটা তো হচ্ছে অপুষ্টি একটা বড় কারণ, আরেকটা হচ্ছে একটু
একটু জ্ঞানের অভাব রয়েছে, যে মানে আমরা যে সচেতনভাবে আমাদের যেই মানে খাবারের যে এটা গ্রহণ করা, সেটা সাথে হচ্ছে যে আমাদের যে যে কৃমির প্রাদুর্ভাব বললাম সেটা একটা বিষয়। তারপরে হচ্ছে খাবারে যে আমাদের আয়রনের যে এটা যে পর্যাপ্ত পরিমাণে যে খাবার প্রত্যেকটা খাবারে যেটা থাকার কথা সেই পরিমাণে থাকে না। যেমন আমাদের অনেক ফর্টিফাইড ফুড খাচ্ছি আমরা, যে জাঙ্ক ফুড খাচ্ছি, যেগুলোতে হচ্ছে যেমন একটা বাচ্চা সুজি খাচ্ছে, তার মধ্যে সাদা যে থাকতেছে সাদা, এই তার চেয়ে রিফাইন ফুডগুলো মানে করা, যেমন লাল ধরনের যে খাবারগুলো, লাল আটা, লাল চাল, এগুলোতে আয়রনের পরিমাণ বেশি থাকে। আর অনেক খাবারে আছে। তো এই দেখা গেছে যে এই জিনিসগুলোকে যদি আমরা করতে পারি, তাহলে হয়তো বা যেটা বলা হচ্ছে যে কমনলি আমাদের দেশে আয়রন ঘাটতি বা অন্যান্য যে ঘাটতিগুলো হচ্ছে সেটা কম হবে। অথচ এই খাবারগুলোই তো বাচ্চারা পছন্দ করে না। জি, এটাই। এখন কৃমি কি রক্ত স্বল্পর কারণ হতে পারে, আর হলেও সেটা কিভাবে? আচ্ছা, কৃমিটা তো আসলে হচ্ছে যে এটা তো একটা পরজীবী, কিন্তু মানুষের শরীরের মধ্যে সে ঢুকে যাচ্ছে। হ্যাঁ, যে একটা দেখা গেছে যে একটা বাচ্চা সে যখন গ্রামে খালি পায়ে হাঁটে, হ্যাঁ, অথবা কমন বাথরুম ইউজ করছে, খালি পায়ে যাচ্ছে আসছে, হ্যাঁ, হাইজিনটা মেনটেন করছে না, কৃমি একজনের শরীর থেকে আরেকজনের শরীরে পায়ের যে সোল অফ দ্য ফুট দিয়ে এটা যায়। এবং দেখা গেছে যে এই আমাদের শরীরের রক্তটা তার হচ্ছে একটা পছন্দের খাবার, এবং এই রক্তটা সে যখন খায় তার মানে হচ্ছে তার আয়রনটা হচ্ছে সে বেশি করে শুষে নিচ্ছে, এবং ওভাবেই যখন ক্রনিকভাবে এটা যখন হয় তখন আস্তে আস্তে একটা শিশুর বা বড়দেরও অ্যানিমিয়া হতে পারে। এখন থ্যালাসেমিয়া বা বংশগত রোগের কারণে কিভাবে রক্ত স্বল্পতা হতে পারে? আচ্ছা, এটা এখন খুব মানে একটা বড় সবার কাছে কোশ্চেন, আমাদের কাছেও প্রচুর রোগী আসে এরকম যে তার বাচ্চার বাবা মা এসছে, তার বাচ্চার থ্যালাসেমিয়া হয়েছে। এটা তো থ্যালাসেমিয়া হচ্ছে যে রক্তের প্রকারের মধ্যে একটা হচ্ছে বংশগত যে রক্তের যে রক্তশূন্যতা, সেই রক্তশূন্যতার একটা বড় কারণ হচ্ছে কিন্তু থ্যালাসেমিয়া। আর এই থ্যালাসেমিয়াটা হচ্ছে হিমোগ্লোবিন যে উপাদানটা, সেটা ডিফেক্টিভ ওয়েতে, এটা যে জিন, সেই ডিফেক্টিভ জিনের জন্য এটা হচ্ছে, এবং এটা সম্পূর্ণভাবে বাবা মার কাছ থেকেই আসছে। তো এখন এই থ্যালাসেমিয়াটা দেখা যায় যে একবার যদি আমরা জানতে পারি যে রোগী থ্যালাসেমিয়ার, এক্ষেত্রে কিন্তু আমাদের অন্য কোনো অপশন নাই যে তার থ্যালাসেমিয়াটা ভালো হয়ে যাবে, রক্ত দিলে সে ভালো থাকবে, কিন্তু সম্পূর্ণভাবে নির্মূল না। কিন্তু থ্যালাসেমিয়া রোগীর বারে বারে ক্রনিক অ্যানিমিয়া যেটা হয়, সেই অ্যানিমিয়াটা বারে বারে হয়, বারে বারে তার চিকিৎসার প্রয়োজন হয়। ম্যাম, আমার কাছে আপনার জন্য আমার প্রশ্ন এখন, যে দীর্ঘদিনের কিডনি রোগে কেন রক্ত স্বল্পতা দেখা যায়? আচ্ছা, এটা খুব একটা প্রশ্ন, কারণ আমাদের কাছে আসলে অনেক রোগী আসে, ছোট বড়, হ্যাঁ, সবাই, যে যাদের হয়েছে যে কিডনির যে সমস্যাগুলো, একটা হচ্ছে অ্যাকিউট কিডনি যে কোনো ইনজুরি হতে পারে, আর ক্রনিক কিডনি ইনজুরি বা ক্রনিক কিডনি ডিজিজ যেটা আমরা বলি। সেই ক্রনিক কিডনি ডিজিজে যেটা হয় যে শরীরে আমাদের ইরাথ্রোপয়েটিন একটা হরমোন আছে, যেটা হচ্ছে কিডনিতে মানে রেগুলেটরি হরমোন হিসেবে হিমোগ্লোবিন উৎপন্নতে সাহায্য করে। এবং এই ইরাথ্রোপয়েটিনটা তখন দেখা যায় যে যখন ক্রনিক কিডনি ডিজিজ থাকে তখন খুব সাপ্রেস হয় বা উৎপাদনটা ঠিক মতো হয় না। তখন দেখা যায় যে এই ব্যাহত হওয়ার কারণে, হরমোনের কাজটা ব্যাহত হওয়ার কারণে আস্তে আস্তে হিমোগ্লোবিন উৎপন্নটাও ব্যাহত হচ্ছে, এবং সাথে সাথে রোগী রক্তশূন্যতা নিয়ে আমাদের কাছে আসে। আমাদের ফেসবুকে একটা প্রশ্ন এসেছে যে বাচ্চার পেটে থাকার সময় মায়ের থাইরয়েড ছিল, তো এখন বাচ্চার বয়স 3 মাস 13 দিন, তাহলে কি বাচ্চারও থাইরয়েড হওয়ার সম্ভাবনা আছে? আচ্ছা, যদিও এটা রক্তশূন্যতার সাথে না, থাইরয়েডের সমস্যাটা আরেকটা সমস্যা, কিন্তু বাচ্চার মার যদি থাকে তাহলে অবশ্যই বাচ্চাটা, যেটা নিউনেট বাচ্চা বা বাচ্চাটা যখন ইনফ্যান্ট, হ্যাঁ, 1 থেকে 6 মাস এরকম সময় একটা স্ক্রিনিং অবশ্যই তার করা উচিত। কারণ কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম যেটা বলা হয়, যে মার হাইপোথাইরয়েডিজম থাকলে তাহলে বাচ্চার হওয়ার সম্ভাবনা আছে। এই ক্ষেত্রে অবশ্যই বাচ্চার হরমোনের পরীক্ষাটা করে দেখতে হবে, থাইরয়েড হরমোন পরীক্ষা করে দেখতে হবে। দর্শক, ধন্যবাদ এই প্রশ্নটি করার জন্য। আশা করি আপনারা এই উত্তরে উপকৃত হয়েছেন।
ম্যাম, আমার এখন প্রশ্ন হচ্ছে যে শিশুদের রক্ত স্বল্পতার জন্য চিকিৎসা কোন চিকিৎসা করা উচিত? আচ্ছা, ধন্যবাদ তোমাকে। আসলে আমরা মানে রক্ত স্বল্পতার জন্য একটা যেটা আমরা বললাম যে আমাদের যেহেতু আমাদের কিছুটা খাদ্য অভ্যাস, কিছুটা মানে আমাদের সচেতনতা এটা যেমন প্রয়োজন, হ্যাঁ, এবং খাদ্যের মধ্যে আমাদের যেটা হয়েছে যে আমাদের আয়রন জাতীয় খাবার যেগুলো, সেই আয়রন জাতীয় খাবারগুলো আমাদেরকে চেষ্টা করতে হবে বাচ্চাদেরকে পুরোভাবে দেওয়ার জন্য। এবং আয়রন শুধু খাবারে নয়, প্রয়োজনে এটা সাপ্লিমেন্ট লাগতে পারে। এবং দেখা যায় যে এই সাপ্লিমেন্টটা অনেক সময় আমরা মুখে ট্যাবলেটের মাধ্যমে আমরা দিয়ে থাকি, কখনো প্রয়োজন হলে আমাদের ইনজেকশনও দিতে হয়। আর সাথে হচ্ছে আমাদেরকে বাচ্চাকে টিকাটা দিতে হবে। তারপরে হচ্ছে যেই ধরনের খাদ্য উপাদানের মধ্যে এই আয়রনগুলো বেশি বেশি আছে সেই খাবারগুলোতে উৎসাহিত করতে হবে। এবং ভিটামিন ডি যেটা, এটাও আয়রনের জন্য প্রয়োজন, সেই ভিটামিন ডিটা সূর্যের আলোর মাধ্যমে এবং তার খাবারের মাধ্যমে এটাকেও গ্রহণ করার চেষ্টা করতে হবে। আর প্রয়োজনে রক্ত দেয়া লাগতে পারে, তাকে রক্ত যেটা আমরা ট্রান্সফিউশন বলি। তাহলে রক্ত দেওয়ার প্রয়োজন কখন হতে পারে? তো অনেক সময় তো দেখা যায় যে আমাদের কাছে এমন অনেক বাচ্চা এরকম হয় যে আমাদের কাছে আসে যে বাচ্চা বা বড় কেউ খুব ফ্যাকাশে, খুব দেখা যায় যে একদম সে হাঁটতেই পাচ্ছে না, হ্যাঁ, এরকম যখন হয় তখন আমরা দেখা যায় যে পরীক্ষা করে তার পরীক্ষা করলে হিমোগ্লোবিনের মাত্রাটা এত কম থাকে, যেটা আমার তোমাকে বলার ছিল সেটা হচ্ছে যে আমাদের অ্যানিমিয়াটাকে আমরা আরেকটা ক্যাটাগরিতে ভাগ করি, মাইল্ড, মডারেট অ্যান্ড সিভিয়ার। তো মাইল্ড, মডারেট অ্যান্ড সিভিয়ারের মধ্যে যখন সিভিয়ার অ্যানিমিয়া থাকে, হিমোগ্লোবিন 6-এর নিচে নেমে যায় এবং তার ডেইলি যে আমাদের লাইফ পারফরমেন্স সেটা তার খুব বেশি হ্যাম্পার হচ্ছে এবং তার সে এমন হচ্ছে যে সে কোনো কাজই করতে পারছে না, এরকম ক্ষেত্রে। আবার যে থ্যালাসেমিক পেশেন্টের ক্ষেত্রে যার নিয়মিত রক্ত না দিলে সে খুব অসুস্থ হয়ে যাচ্ছে, তার ইনফেকশনগুলো বেড়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা 6-এর নিচে নামলে আমরা অনেক সময় 6 গ্রাম পার ডিএল হিমোগ্লোবিন নেমে গেলে এবং লাইফ সেভিংসের জন্য আমরা রক্ত অবশ্যই অ্যাডভাইস করতে পারি। ধন্যবাদ ম্যাম। আপনার কাছে আমি এখন জিজ্ঞেস করতে চাই যে কোন খাবারগুলো শিশুদের জন্য আয়রনের উৎস? আচ্ছা, তো আয়রনের উৎসর জন্য আমারও তোমার কাছে প্রশ্ন যে তুমি কোন খাবারগুলোকে বেশি পছন্দ করো যেটাতে তোমার মনে হয় যে তোমার আয়রন আছে? অনেক সবজি আছে, যেরকম গাজর আছে, আমার শসা খেতেও পছন্দ অনেক। আর মানে মাছও খায়, মাছ, ডিম, এগুলো তো মনে হয় আমার শরীরে স্ট্রং করে। আচ্ছা, তো ধন্যবাদ। আমিও তোমাকে যেটা বলছিলাম যে আয়রন যেটা আমাদের সেটা হচ্ছে আমাদের কিছু আছে প্রাণীজ, কিছু আছে যেটা উৎস, কিছু আছে যে এই যে আমরা যে উদ্ভিদ যেটা বলি উদ্ভিজ। তো প্রাণীজের মধ্যে যেটা দেখা গেছে যে আমরা রেড মিট বলি যেটা, হ্যাঁ, তার মধ্যে হচ্ছে যেমন গরুর গোশত, খাসির গোশত, হ্যাঁ, তারপরে হচ্ছে গরুর কলিজা, খাসির কলিজা, এগুলো হচ্ছে অনেক মানে রিচ আয়রন সোর্স। হ্যাঁ, এছাড়া হচ্ছে সামুদ্রিক মাছ, যে কোনো মাছ, তারপর ডিমের কুসুম, তারপরে হচ্ছে কলিজা, সাথে সাথে হচ্ছে ব্রেইন যেটা, হ্যাঁ, এটাও হচ্ছে যে খুব ইম্পর্টেন্ট সোর্স। এগুলো হচ্ছে প্রাণীজ। আর যে কোনো ফল যেটা কাটলে কালো হয়ে যায় বা যেই সবজি ধুলে, হ্যাঁ, বা সিদ্ধ করলে কালো হয়ে যায়, যেমন কি কচু শাক, কলমি শাক, লাল শাক, যেটা তুমি বললে গাজর, হ্যাঁ, তারপর বিট, হ্যাঁ, তারপরে হচ্ছে খেজুর, আমরা যে খেজুরটা খাই, আমরা রোজা ছাড়াও কিন্তু আমরা সারা বছর আমরা কিন্তু খেজুরটা আমরা খেতে পারি, হ্যাঁ, এটা কিন্তু আয়রনের একটা বড় সোর্স এবং মানে আমাদের জন্য এটা প্রয়োজনও, হ্যাঁ, এই ধরনের খাবারগুলোতে আমরা। আর হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ভিটামিন সি সমৃদ্ধ খাবার, যেমন লেবু, এটা আমরা বলি যে খাবারের সাথে লেবুটা খাওয়ার জন্য। ম্যাম, খাদ্যের মাধ্যমে কিভাবে রক্ত স্বল্পতা প্রতিরোধ করা যায়? আচ্ছা,
যেটা এই যে বলছিলাম যে এই খাবারগুলো যখন আমরা নিয়মিত আমরা খাবো, হ্যাঁ, সেটা তো আছেই। এছাড়া বাচ্চাদের ক্ষেত্রে যেটা বললাম যে ওয়েনিং পিরিয়ড বা 6 মাস পরে যখন বাচ্চাদের দেয়া হয় তখন এই খাবারগুলো খেয়াল করে তাদের খিচুড়ির মাধ্যমে বা যেভাবেই হোক প্রসেস করে রান্নার মাধ্যমে দিতে হবে, কেনা খাবার না দিয়ে। এটা একটা হতে পারে। আবার হচ্ছে যে আমরা যে খাবারগুলো যখন রান্না করি তখন দেখা যায় যে আমরা অনেক সিদ্ধ করি, হ্যাঁ, কিন্তু খাবারটা আমাদেরকে ঢেকে রান্না করতে হবে এবং খাবারটা এমনভাবে করতে হবে অনেক মশলা অনেক দিয়ে যাতে তার আবার ডাইজেস্টিভ সিস্টেমেও যাতে প্রবলেম না হয়, কিন্তু সে খাবারটা আয়রন জাতীয় খাবারগুলো সঠিকভাবে যদি সে নেয়, যেটা আমরা বললাম যে গোশতের মাধ্যমে হতে পারে, ফলের মাধ্যমে হতে পারে, সব কিছুর মাধ্যমে করলে নিয়মিত খেলে, এবং আমরা যদি আয়রন যদি আমরা কোনো ওষুধও দিয়ে থাকি সেটাও আমরা 2 থেকে 3 মাস আমরা মুখে দিয়ে থাকি, এর মাধ্যমে এই রক্ত স্বল্পতাটা পূরণ হয়ে যায়। ধন্যবাদ। এবার জানতে চাই যে শিশুদের রক্ত স্বল্পতা হলে কি তাদের প্রতিরোধ শক্তি, কার্যক্ষমতা, ব্রেইনের কার্যক্ষমতা কি কমে যেতে পারে? আচ্ছা, হ্যাঁ, এটা মানে এটা আমাদের দেখা গেছে যে এখন অনেক বাচ্চাদেরই যেটা হচ্ছে যে বাচ্চারা একটা তো হচ্ছে যে তার ডেভেলপমেন্টাল যে ডিলে সেটা হতে পারে রক্ত স্বল্পতা থাকলে, যে কোনো অর্গানেই তার যে যতটুকু আমরা জানি যে একটা বড় কাজ হচ্ছে হিমোগ্লোবিনের, যে এই হিমোগ্লোবিন অক্সিজেন ক্যারি করে, শরীরে অক্সিজেন ক্যারি করে এবং প্রত্যেকটা কোষে অক্সিজেনকে পৌঁছে দেয় আর কার্বন ডাইঅক্সাইডকে বের করে নিয়ে আসে। তো যদি একটা বাচ্চার রক্ত স্বল্পতা থাকে তাহলে তো তার গ্রোথটা ভালো হয় না, এটা একটা হয়। আরেকটা হচ্ছে যে তার ব্রেইনটাও ঠিকমতো ডেভেলপ করে না, হ্যাঁ, তার ব্রেইনে যতটুকু সাপ্লাই হওয়ার কথা সে যদি এই ক্ষেত্রে তার খাবারটা ঠিকমতো না সে গ্রহণ করে তাহলে তো হতেই পারে। এবং অনেক পেশেন্ট দেখা যায় যে বাচ্চাটার দেখা যায় মেমোরি লস হয়, হ্যাঁ, সে ঠিকমতো পড়া বলতে পারছে না, তাহলে তো পড়ালেখায় অসুবিধা হ্যাঁ, হবে। এটা খুব অসুবিধা হয়। স্মরণশক্তি কমে গেছে, আমার পড়ায় মন বসছে না, এরকম প্রায়ই দেখা যায়। নিজেও এসো কমপ্লেইন করে, বাবা মাও কমপ্লেইন করে, সেও কমপ্লেইন করে, এরকম। তাহলে ম্যাম, ভিটামিন সি কিভাবে আয়রনের শোষণে সাহায্য করতে পারে? এখানে ভিটামিন কিছু খাবার আছে যেগুলো হচ্ছে আয়রন শোষণে সহায়তা করে, আর কিছু খাবার আছে যেগুলো আয়রনকে মানে এটাকে বলা হয় যে অ্যাবসর্পশন ক্ষমতাকে নষ্ট করে দেয়, হ্যাঁ। তার মধ্যে ভিটামিন সি হচ্ছে একটা আয়রনের শোষণ, মানে বেশি খাবারের সাথে যদি ভিটামিন সি খাওয়া হয় তাহলে এটা একটা কি বলে অ্যাডিটিভ ইফেক্ট হিসেবে তার কাজ করে এবং এটার মাধ্যমে তার খাবারটা হজম হয় ভালো, হ্যাঁ। আবার যেমন আমরা একটা জিনিস কিন্তু না করি, যেমন আমরা লেবু খেতে বলি, আবার কিন্তু আমরা বাচ্চাদেরকে খাবারের পরে, অনেকেই আছে যাদের অভ্যাস, যারা খাবারের পরেই দেখা যায় যে দুধ চা বা রং চা, হ্যাঁ, এগুলো খেয়ে ফেলেন সাথে সাথে, তাহলে কিন্তু আয়রন অ্যাবজর্পশনটা কমে যায়, হ্যাঁ। এই জন্য নিয়ম হচ্ছে অ্যাটলিস্ট হাফ আওয়ার ওয়েস্ট করে তারপরে হচ্ছে এই ধরনের চা, কফি, সব কিছু এগুলো খাওয়া। আর খাবারের সাথে ওই যে লেবু খেলে বা ভিটামিন সি, হ্যাঁ, এটা খেলে তো অ্যাডিটিভ কাজ করে। ম্যাম, আমরা যেহেতু এখন রক্ত নিয়ে কথা বলছি, অনেক মানুষ বলে যে নতুন রক্ত তৈরি হয়, তাহলে পুরনো রক্তগুলো কি হয়? আচ্ছা আচ্ছা, এটা খুব ভালো, মানে তোমার প্রশ্নটা, যে আমাদের মানে যেটা বলছিলাম যে আমাদের শরীরে তো অস্থিমজ্জা বা বোন ম্যারোটা হচ্ছে কিন্তু মেইন হচ্ছে আমাদের ফ্যাক্টরি, যেটা থেকে রক্ত উৎপন্ন হচ্ছে, লোহিত রক্তকণিকা, শ্বেতকণিকা, অনুচক্রিকা, এবং তিনটা স্থায়িত্বকাল আছে। হার্ট থেকে না, এটা হচ্ছে বোন ম্যারো, হ্যাঁ, অস্থিমজ্জা। তো এই অস্থিমজ্জাটা এরকম যে এখান থেকে যেহেতু সব ধরনের রক্তের উপাদানই উৎপন্ন হচ্ছে, লোহিত রক্তকণিকা যেটা হিমোগ্লোবিন উৎপন্নতে সাহায্য করে, এইটার স্থায়িত্বকাল হচ্ছে 120 দিন। তো এই সাইকেলটা যখন শেষ হয়ে যায় তখন রক্তের মধ্যে এটা অ্যাবজর্পশন হয়ে, এটার একটা মেকানিজম আছে, হ্যাঁ, এই মেকানিজম পুরোটা সে এই সাইকেলটা শেষ করে সে তারপরে দেখা যায় যে এটার অনেকগুলো পর্যায় আছে, হ্যাঁ, এরকম ইউরিনের সাথে, স্টুলের সাথে, হ্যাঁ, তার যে এক্সক্রিটরি যে ফাংশনটা সেটার মাধ্যমে বের হয়ে যায় আর হচ্ছে রিসাইকেল হয়, হ্যাঁ। 120 দিন পরে তার কোষ ভেঙে যাচ্ছে কিন্তু তো নতুন কোষ উৎপন্ন হচ্ছে, এর মাধ্যমেই আসলে আমাদের আল্লাহ দিচ্ছেন। এবং আমাদের শরীরে কিন্তু 4.5 মিলিয়ন একজন অ্যাডাল্ট মানুষের আরবিসি থাকে,
জি অনেক অনেক বেশি। ধন্যবাদ। এখন আমরা যেহেতু রক্ত স্বল্পতার খাবার নিয়ে অনেক কথা বলেছি, তাহলে অপুষ্টি ও রক্ত স্বল্পতার মধ্যে সম্পর্কটা কি? আচ্ছা, অপুষ্টির ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমি একটা বাচ্চা বা একটা বড় মানুষ যার হতে পারে যে একটা ম্যাল অ্যাবজর্পশন, তার মানে কি যে তার ঠিক মতো সে যা খাচ্ছে সেটা তার অ্যাবজর্পশন হচ্ছে না শরীরে, হ্যাঁ, হয়তো কারো ডায়রিয়া হচ্ছে, কারো দেখা যাচ্ছে যে তার যতটুকু খাওয়া প্রয়োজন সে খেতেই পারছে না, নিতেই পারছে না, হ্যাঁ, তার মানে নসিয়া হচ্ছে, হ্যাঁ, সে বা গ্রহণই করতে পারছে না। তো এর কারণে দেখা যাচ্ছে যে তার শরীরে কিন্তু অপুষ্টি হচ্ছে, আবার সে খেয়ে সাথে সাথেই সেটা তার বের হয়ে যাচ্ছে, তাহলে তো সেটা তো অপুষ্টি হচ্ছে। এই যে অপুষ্টিটা হওয়ার কারণে তার আস্তে আস্তে তার যতটুকু শরীরে থাকা দরকার সেই উপাদানগুলো না থাকার কারণে কিন্তু তার আসলে হিমোগ্লোবিনটাও ঠিকমতো উৎপন্ন হচ্ছে না শরীরে, এবং উৎপাদন ব্যাহত হলেই তখন দেখা যায় ইয়ে হয়। ম্যাম, আমার একটি প্রশ্ন ছিল যে রক্ত স্বল্পতার জন্য কি মানসিক সমস্যা হতে পারে? হ্যাঁ, মানসিক সমস্যা হতে পারে, কিন্তু এই সমস্যাটা এরকম যে মানে এটার সাথে সরাসরি আমরা বলবো না যে মানসিক সমস্যাটা সরাসরি হতে পারে। হ্যাঁ, তার যেটা হয়েছে যে শরীরে অনেক ধরনের যখন ঘাটতি হয়, হ্যাঁ, রক্ত স্বল্পতাও হচ্ছে, আবার সাথে সাথে অন্যান্য নিউট্রিয়েন্টসগুলোর ঘাটতি হচ্ছে, হ্যাঁ, সে তার শরীর যখন নিতে পারছে না তখন তো দেখা যায় যে তার মধ্যে একটা সবসময় একটা না মানে কম থাকার কারণে তার একটা খিটখিটে ভাব থাকতেই পারে, হ্যাঁ, এবং সেটা থেকে আস্তে আস্তে এটা যদি চলতেই থাকে তাহলে তখন দেখা যাবে যে এটা তাকে মানসিকভাবে অন্য সবাইকে সে যখন ভালো বিহেভ না করবে তখন তো তাকে বলা হবে যে না, ওর মনে হয় তাহলে কোনো সমস্যা হচ্ছে। এই জন্যই কিন্তু কারণটা বের করা দরকার, আমরা রক্ত স্বল্পতার কারণটা বের করা জরুরি। এবং আমি বলবো যে তোমার কোনো ফ্রেন্ডের মধ্যে, তুমি যদি তোমার স্কুলে কোনো ফ্রেন্ডকে দেখো, তোমার আশেপাশে কোনো ফ্রেন্ডকে দেখো, এটা তাহলে তুমি সেটাকে নোটিস করে অবশ্যই মানে তাকে বলার চেষ্টা করবে যে এটা মনে হয় একটু ডাক্তার দেখানো দরকার। আর মানে একজন হেমাটোলজিস্ট, যারা আমরা রক্তরোগ বিশেষজ্ঞ, আমরা এই জিনিসটাকে আরো ভালোভাবে আমরা বুঝতে পারি, কারণটা বের করে আমরা ট্রিটমেন্ট করতে পারি। ধন্যবাদ। এখন আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই যে কৃমির ওষুধ শিশুদেরকে কয়দিন পর পর দেওয়া উচিত? আচ্ছা, এই ক্ষেত্রে বলা হয় যে একজন বাচ্চাদের ক্ষেত্রে 6 মাস পর পর দিলেই হয়, হ্যাঁ, কিন্তু কোনো কোনো বাচ্চার দেখা যায় যে কৃমি হওয়ার প্রবণতাটা বেড়ে যায়, হ্যাঁ, এবং এই ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় 3 মাস পরই প্রয়োজন হতে পারে, তবে অ্যাটলিস্ট 3 মান্থ পর পর কৃমির ওষুধ দেওয়াটা উচিত। এবং কেউ যদি সেটাকে কন্টিনিউ না করে, সচেতন না হয়, তাকে সচেতন করা উচিত। এবং তুমি এটা জেনেও খুশি হবে যে এখন স্কুলে কিন্তু কৃমির ওষুধ কিন্তু দেয়া হয়, তাই না, স্কুলে বিতরণ করা হয়, যেটা খুব ভালো একটা পদক্ষেপ সরকারের, যে এই জিনিসটাকে তারা এখন ক্যাম্পেইন হিসেবে গ্রহণ করেছে। এই জন্য যখন দেয়া হয় তখন সচেতনভাবে কৃমির ওষুধটা গ্রহণ করা উচিত। আমি জিজ্ঞেস করতে চাই যে যারা গ্রামে থাকে তাদের শিশুদের রক্ত স্বল্পতা হলে কি করা যায়? গ্রামের শিশুদের ক্ষেত্রেও তো একই ধরনেরই, যেটা হচ্ছে যে তার লক্ষণগুলো এরকম ফ্যাকাশে ভাব হচ্ছে, ইয়ে হচ্ছে, কিন্তু এই ক্ষেত্রে আমি যেটা বলবো যে আমরা ইনভেস্টিগেশন পার্টটা যেটা আমি বলবো যে গ্রামে তো একটা বাচ্চার হলে আমরা দেখা গেছে যে আমরা অনেক একটা হচ্ছে আমাদের তো গরিব, আমাদের আর্থিক সামাজিক যে প্রেক্ষাপটে গরিব যারা, তারা ছাড়া অনেক সময় সচেতনতার অভাবে হয়তো সে একজন ডাক্তারের কাছে নিচ্ছেই না, অনেক দিন ধরে সে হয়তো বা এভাবেই আছে। সেই ক্ষেত্রে কিন্তু একটা সিম্পল টেস্ট, একটা ইনভেস্টিগেশন, কমপ্লিট ব্লাড কাউন্ট, হ্যাঁ, এবং পেরিফেরাল ব্লাড ফিল্ম করলে আমরা তার রক্তের অ্যানিমিয়া প্রকারটা কিন্তু আমরা বুঝতে পারি। এবং সেই প্রকারের ক্ষেত্রে যদি আমরা দেখি যে তার হিমোগ্লোবিনের মাত্রাটা কম আছে, তার আমরা বুঝতে পারি যে তার আয়রন ডেফিসিয়েন্সি হলে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক হতে পারে, সেটা দেখে আমরা সেই অনুযায়ী কিন্তু আমরা ট্রিটমেন্ট করতে পারি। আবার আমরা এখানে যেটা আমাদের ইনভেস্টিগেশনে যেটা আমরা বলবো যে আমরা
হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস এই পরীক্ষাটার মাধ্যমে আমরা কিন্তু থ্যালাসেমিয়া রোগটা শনাক্ত করতে পারি। এবং এই থ্যালাসেমিয়া রোগটা শনাক্ত করাটা কিন্তু এই সিম্পল টেস্টের মাধ্যমে এবং সিবিসির মাধ্যমেই কিন্তু করা যায়, এবং তা থেকে কিন্তু সবাই সচেতন হতে পারে। থ্যালাসেমিয়া মেজর আছে, মাইনর আছে। মাইনরটাতেও অ্যানিমিয়া হতে পারে, রক্ত স্বল্পতা হতে পারে, কিন্তু মেজরের মতো তীব্র হয় না। এই জন্য আমাদের উচিত অবশ্যই ডাক্তারের কাছে যেয়ে অন্তত একটা রক্ত পরীক্ষা করে সেই অনুযায়ী চিকিৎসা নেওয়া, গ্রাম এবং শহর দুই ক্ষেত্রে। হেপাটাইটিস বি যাদের পজিটিভ আছে তারা কিভাবে চলবে? হেপাটাইটিস বি, তাদের কি জীবন কারণ আলাদা হতে পারে? হেপাটাইটিস এটা কি ছয়াছে কোনো রোগ? হ্যাঁ, হেপাটাইটিস বি ছোঁয়াচে। হেপাটাইটিস বি ছোঁয়াচে হচ্ছে তাও কিছু নির্দিষ্ট আছে, পাথওয়ে আছে যেটার মাধ্যমে হেপাটাইটিস বি ছড়াতে পারে। তা আমাদের আগে জানতে হবে যে হেপাটাইটিস বি কি কি কারণে ছড়াতে পারে। তুমি যেটা বলেছো, আমি যেহেতু রক্তের কথা বলছিলাম, হ্যাঁ, রক্তের মাধ্যমে হেপাটাইটিস বি ছড়ায়। এখন কেউ যদি হেপাটাইটিস বি রোগী হয়ে থাকে, সে যদি কাউকে রক্ত দিয়ে থাকে, তাহলে তো তার অন্য যে গ্রহণ করছে তারও হেপাটাইটিস বি হওয়ার সম্ভাবনা 100%। এছাড়া স্বামীর হলে স্ত্রীর হতে পারে, বা মার হলে বাচ্চার হতে পারে। হ্যাঁ, আর আমরা জানি যে এখন আমাদের দেশে এত বেশি মাদকসেবী, এখন কোন একজন মাদকসেবী সে যদি হেপাটাইটিস বি আক্রান্ত হয়, এখন সে যে ইয়েগুলো সুচগুলো ইউজ করছে, এই সুচগুলো যদি অন্য কোনো কারণে, হ্যাঁ, যে তার মাধ্যমে ইনফেক্টেড হয়, অথবা কেউ রক্ত নিচ্ছে বা করছে, একজন সেবাকর্মী সে রক্ত নিচ্ছে একজন হেপাটাইটিস বি, তার যে সূচের মাধ্যমে সে যখন নিবে তার মাধ্যমে আক্রান্ত হলেও হতে পারে। এছাড়া স্যালাইভা, তারপরে হচ্ছে অনেকে হচ্ছে যেটা করে যে সেলুনে যারা শেভ করতে যায় অথবা চুল কাটতে যায়, একই রেজার যদি ইউজ করা হয় তাহলেও কিন্তু ছড়াতে পারে। ধন্যবাদ। আয়রন সিরাপ বা ট্যাবলেট কতদিন খেতে হবে শিশুদের জন্য? আচ্ছা, আমরা তো শিশুদের ক্ষেত্রে আমরা যেটা আমরা পরীক্ষা করব আমরা, হ্যাঁ, একটা হচ্ছে আমরা দেখব যে তার হিমোগ্লোবিনের মাত্রাটা কেমন আছে, আর একটা সিম্পল টেস্টের মাধ্যমে আমরা করতে পারি, সেটা হচ্ছে সিরাম আয়রন অ্যান্ড ফেরিটিন, যেটাকে আরও বড় পরিসরে যদি বলি আয়রন প্রোফাইল, ওটার মধ্যে আরও কিছু আছে ইনক্লুড। কিন্তু আমরা যদি একজন গরিব রোগী হয়ে থাকে, আমরা একটা আয়রন বা ফেরিটিন পরীক্ষার মাধ্যমেই আমরা তার ধরে নিতে পারি যে তার কী কারণে হচ্ছে। তারপরে আমরা সেই অনুযায়ী আমরা তাকে যখন ট্রিটমেন্ট দিব, যদি তার ফেরিটিনের ঘাটতিটাও আমরা দেখি বেশি আছে, সেই ক্ষেত্রে আমরা তার ঘাটতিটা পূরণ হওয়া পর্যন্ত, অর্থাৎ 3 মাস, অ্যাটলিস্ট 3 মান্থ আমরা তখন আয়রন দিব, এবং সেটা প্রয়োজনে একবারই আমরা দেই, কোনো কারণে প্রয়োজন হলে আমরা দুবারও দিতে পারি। জি ম্যাম, ফেসবুক থেকে আমাদের একটি প্রশ্ন এসেছে যে বাচ্চাকে 3 মাস পর পর কৃমির ওষুধ দেয়, কিন্তু রাতে ঘুমানোর সময় বাচ্চার দাঁত কামড়ায় ঘুমের মধ্যেও, সেটা কি কৃমির জন্য হয়ে থাকে নাকি সেটা অন্য কোনো সমস্যা? আচ্ছা, এটা আসলে একটা প্রচলিত আমরাও ছোটকাল থেকে শুনে আসছি যে বাচ্চার যদি পেটে কৃমি থাকে তাহলে বাচ্চারা ঘুমের মধ্যে এরকম করে থাকে। তো এটা একটা কারণ হতে পারে, কিন্তু কোনো কোনো বাচ্চার বদ অভ্যাসও থাকে, হ্যাঁ, এটাও হতে পারে। তবে এই ক্ষেত্রে দেখা গেছে যে যদি বাচ্চার আরও থাকে, কোনো কোনো বাচ্চা দেখা যায় যে বোঝা যায় যে তার কৃমি হচ্ছে, সে চুলকাচ্ছে বারে বারে, হ্যাঁ, তারপরে কোনো কোনো বাচ্চার অ্যালার্জি থাকে বেশি, সেই ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে, অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তাকে কৃমির ওষুধ দরকার হলে কন্টিনিউ করতে হবে, কারণটা বের করে, কারণ কৃমিরও কিন্তু অনেক প্রকার আছে। ধন্যবাদ ম্যাম, আমাদের সময় শেষ হয়ে এসেছে। আপনার অনুমতি হলে আমরা আজকের জন্য এই অনুষ্ঠানটিকে সমাপ্ত করতে পারি। এর আগে আপনি দর্শকদের জন্য কিছু বলতে চাইলেন, বলতে পারেন। ধন্যবাদ তোমাকে অনেক, খুব সুন্দরভাবে আমরা আসলে আজকে আলোচনা করলাম যে রক্ত স্বল্পতা নিয়ে, এবং স্পেশালি শিশুদের রক্ত স্বল্পতা নিয়ে আমরা জানলাম। তো আমরা আশা করি আমাদের এই আলোচনার মাধ্যমে আমরা অবশ্যই উপকৃত হব, আমরা রক্ত স্বল্পতা সম্পর্কে সচেতন হব। আর দর্শকদের কাছে অনুরোধ যে আপনারা যখন লক্ষণগুলো বুঝতে পারবেন তখন চেষ্টা করা উচিত যে একজন ডাক্তারের শরণাপন্ন হওয়া, এবং যদি এটা ক্রনিক
ক্রনিক কোনো অ্যানিমিয়া হয় সেক্ষেত্রে অবশ্যই একজন হেমাটোলজিস্টের শরণাপন্ন হওয়া। এবং রক্ত স্বল্পতার অনেক কারণ আছে, যে যার একটা ভয়াবহ কারণ হচ্ছে কিন্তু ব্লাড ক্যান্সার বা অন্যান্য ধরনের ক্যান্সার, লিম্ফোমা, অনেক কারণে রক্ত স্বল্পতা হতে পারে। এবং একটা জ্বরের পরে যখন এরকম কোনো কারণে রক্ত স্বল্পতা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা সচেতন হবেন। এবং আরেকটা জিনিস আমরা বলবো সেটা হচ্ছে যে অযথা রক্ত মানে কারো শরীরে, যেটা ট্রান্সফিউশন আমরা বলি, যে একজন বলল যে রক্ত তার এখন হিমোগ্লোবিন কম আছে, রক্ত দিয়ে দেন, সেটা না করে আগে কারণটা জেনে তারপরে রক্তটা ট্রান্সফিউশন মনে করি নিলে ভালো হয়। ধন্যবাদ ম্যাম আমাদেরকে এই সময়টুকু দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় দর্শক, আমাদের সময় শেষ হয়ে এসেছে। আশা করি আপনারা এই অনুষ্ঠানের মাধ্যমে উপকৃত হয়েছেন। আবারও দেখা হবে পরের পর্বতে, একই দিনে একই সময় অন্য কোনো বিষয় নিয়ে ইনশাল্লাহ। সেই পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পাসপোর্ট, ট্যাক্স, ভ্যাট, গাড়ি রেজিস্ট্রেশন সহ 196 ধরনের সরকারি সেবার পেমেন্ট করতে পারবেন সেলফিনের মাধ্যমে। সেলফিন, আগামীর ব্যাংকিং। খালাম্মা, আমি আপনার মোবাইলে সেলফিন ইনস্টল করে দিতেছি। আপনার গোপন পিন নাম্বার দিয়া আপনার রেমিটেন্সের টাকা আপনি নিজেই জমা করতে পারবেন। সেলফিন, আগামীর ব্যাংকিং।